নমস্কার। বাংলার সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শ্রীমতী প্রতিভা বসুর লেখা গল্প শেষ অঙ্ক। তাহলে শুরু করি গল্প শেষ অঙ্ক। বিবাহের পক্ষে বিকাশেন্দু এবং সুচরিতা অর্থাৎ পাত্রপাত্রী দুজনের বয়সই একটু বেশি বলা যায়। বিকাশেন্দু প্রায় 40-এর কাছাকাছি আর সুচরিতার 34। সবচেয়ে যেটা আশ্চর্য, এই বয়স্ক পাত্রপাত্রীর বিবাহ রীতিমতো সম্বন্ধ করে স্থির হলো। এই পাত্রপক্ষের গুরুজন পাত্রের দাদা বৌদি, পাত্রীপক্ষের গুরুজন বিধবা মা আর মামা। পাত্রপাত্রী দুজনেরই ইচ্ছে বিবাহ নিয়ে যেন কোনো হই হল্লা করা না হয়, সেই ইচ্ছে দুপক্ষই পালন করল। মেয়ের বাড়িতেই রেজিস্ট্রি হলো। অতি ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে একটা টি পার্টি হলো মাত্র। রাত 9টার মধ্যেই নীরব হলো বাড়িটা। সুতরাং বিবাহের প্রথম রাত্রিতেই স্বামী স্ত্রী কারোই আলাপ করবার সময় নিয়ে কোনো অসুবিধে হলো না। বিকাশেন্দু বিবাহের পূর্বে সুচরিতাকে দেখেনি, এখন দেখল। দেখতে সুচরিতা ভালো কি মন্দ সেটা মনে হলো না, তবে সবটা মিলিয়ে বেশ ভালোই লাগলো। কিন্তু ঠিক কিভাবে এই অপরিচিত মেয়েটির সঙ্গে আলাপ করা যায় সেটা ভেবে ভেবেই যত যন্ত্রণা। জানালায় দাঁড়িয়ে অনেকগুলো সিগারেট খেলো, তবু কিছু সুরাহা হলো না। কেউ বলে না দিলে বিকাশেন্দুর বয়স যে 40 তাও যেমন বোঝা যায় না, তেমনি সুচরিতার বয়সও যে 34 সেটা বিশ্বাস করা যায় না। দুজনের চেহারাই অত্যন্ত কাঁচা, শ্যামলা শ্যামলা রঙের উপর দুজনেই দেখতে সুশ্রী। যতক্ষণ বিকাশেন্দু জানালায় দাঁড়িয়ে আলাপের শুরুটা ভাবল, ততক্ষণে সুচরিতা গা থেকে সমস্ত গয়নাগুলো খুলে ড্রেসিং টেবিলের দেরাজে রাখল। বাথরুমে গিয়ে শাড়ি বদলে এলো। এসে দেখল বিকাশেন্দু শুয়ে পড়েছে। নিচু গলায় বলল, আলোটা কি নিভিয়ে দেব? বিকাশেন্দু চমকে উঠে বলল, হ্যাঁ দিন নিভিয়ে। মুশকিলটা হলো তারপরে। চেনা নেই জানা নেই অন্ধকার ঘরে সহসা একজন অপরিচিত ভদ্রলোকের পাশে গিয়ে শুতে অত্যন্ত সংকোচ হলো সুচরিতার। তার উপরে যে মানুষ এ পর্যন্ত একটাও কথা বলেনি তার সঙ্গে। গ্রীষ্মকাল, গরমও পড়েছে বেশ। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আস্তে বালিশটা তুলে নিয়ে মেঝেতে শুলো। ঘরটা অন্ধকার হতেই 40 বছর বয়সের বিকাশেন্দুর হৃদয়টা 40 বছরের ছোকরার মতোই কম্পিত হচ্ছিল। কিন্তু সুচরিতা যখন মেঝেতে শুলো, সব কেমন গোলমাল হয়ে গেল। উঠে বসলো তক্ষুনি। ঠেকে ঠেকে বলল, আপনি মানে তুমি, অর্থাৎ আমি বলছিলাম যে মেঝেতে শোয়া মানে বিছানাটা তো বেশ বড়, আপনি শুলে আমার কোনো অসুবিধে হবে না। সুচরিতা শান্ত গলায় বলল, গরমে আমি মেঝেতে শুতেই ভালোবাসি। তাহলে আমি কি করব? যেমন শুয়ে আছেন তেমনিই থাকুন না, আমার জন্য ভাববেন না। তাহলে রোজই কি এরকম হবে? দোষ নেই। আপনি মানে তুমি বোধহয় জানো আমি কলকাতার বাইরে থাকি, বিয়ে করতেই এসেছিলাম। জানি। ছুটি মাত্র 3 সপ্তাহের। জানি। তারপর আমি আবার বম্বেতে চলে যাব। জানি। তুমিও নিশ্চয়ই আমার সঙ্গে যাবে। 21 দিন অনেকটা সময়। এসব নিয়ে আলোচনা নিশ্চয় আজই ফুরিয়ে যাবে না? কথা আরম্ভ করে বিকাশেন্দুর প্রথম আলাপের জড়তাটা কেটে যাওয়ায় এখন সে বিশেষ অসুবিধে বোধ করছিল না। স্ত্রীর বাক্যালাপের ধরনটা তার বেশ অদ্ভুত লাগলো, অপ্রস্তুত লাগলো নিজেকে। একটু অসম্মানিত বোধ হলো। চুপ করে থেকে বলল, আমার সঙ্গে যাবে কি যাবে না সেটা কি আলোচনার বিষয়?
হতে পারে। হতে পারে না যদি না অন্য কোনো বিশেষ কারণ না থাকে। আপনি এতদিন বিয়ে করেননি কেন জানতে পারি কি? ফস করে যে এইমাত্র পরিণীতা কোনো স্ত্রী এইরকম একটা প্রশ্ন করতে পারে সেটা ভাবতেই পারেনি বিকাশেন্দু। কিন্তু সে বেশ তৎপরতার সঙ্গে জবাব দিল, সময় পাইনি। বলেই উল্টে প্রশ্ন করল, তুমি কেন এতদিন বিয়ে করনি? সুচরিতাও চটপট জবাব, পাত্র পাইনি। যা, তাহলে পাত্রের পরীক্ষায় তোমার কাছে আমি উত্তীর্ণ হয়েছি। আমি উত্তীর্ণ করবার কে? ওসব মা মামাদের কাজ। পাত্র হিসেবে আমার তুলনায় আপনি শুধুই উত্তীর্ণ নন, তারা বলেছেন অনেক কপাল করে জন্মেছিলাম, তা নইলে ডক্টর উপাধিধারী এমন একজন বৈজ্ঞানিকের সঙ্গে কী করে বিবাহ হয়? বিকাশেন্দু হাসল, বলল, নিশ্চিত হওয়া গেল। মা মামা যা ভেবেছেন তাদের কন্যাও কি তাই ভাবছেন? বলেই বললেন, অতটা না ভাবলেও অন্তত কিছুটাও কি ভেবেছেন? এই প্রশ্নে রীতিমতো একটি গদ্যমার্কা জবাব দিল সুচরিতা। বলল, মেয়েরা পরাধীন, তাদের নিজস্ব মতের কোনো মূল্য নেই। নিজের আবেগপূর্ণ প্রশ্নের একটি আবেগসম্পন্ন জবাবই প্রত্যাশা করেছিল বিকাশেন্দু। এই কাট জবাবে সে বেশ দমে গেল। আর কিছু না বলে পাশ ফিরে ঘুমোবার চেষ্টা করল। তার মতো বুদ্ধিমান ছেলের মগজে এটা ঢুকতে বেশি দেরি হলো না যে সুচরিতা নামের মেয়েটি বিয়ে করেছে বাধ্য হয়ে, এবং 34 বছর বয়সে পর্যন্ত বিয়ে না করারও একটা বিশেষ কারণ আছে। মেয়েটি MA পাশ করেছে, দেখতে ভালোই। মা বিধবা হলেও তার বাবা বেঁচে থাকতে মেয়ের বিয়ের জন্য একটা এনশিওর করে রেখেছিলেন। সুতরাং মেয়েকে গরিবের মতো বিবাহ দেননি। তবে মামা বাড়িতে তারা মা মেয়ে বিশেষ সমাদরে ছিলেন না, সেটা বৌদির কাছে সে শুনেছে। প্রথম রাতটা এইভাবেই কাটল। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দাদা বৌদির বাড়ি এসে দেখল বিয়েটা রেজিস্ট্রি করে হলেও বৌদি হিন্দু বিয়ের মতো কাল রাত্রিটা মেনে সুচরিতাকে তার সঙ্গে শুতে না দিয়ে নিজের সঙ্গে নিয়ে শুলেন। আবার তৃতীয় দিন ছোট একটা আমন্ত্রণ নিমন্ত্রণের ব্যবস্থা যেমন করলেন, তাদের বিছানাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। আবার একা ঘরে দুজনে। একটা বড় খাট না দিয়ে দুটো সিঙ্গল বেডই উপহার দিয়েছেন সুচরিতার মা। ঘরে একা হলে জুড়ে দেওয়া খাট দুটিকে বিকাশেন্দু আলাদা করে ফেলল। তারপর একটা খাটে শুয়ে পড়ল আলাদা হয়ে। সুচরিতা মনে মনে একটু লজ্জাবোধ করল, একটা স্বস্তিবোধও করল। একই সঙ্গে কিছুটা কষ্টেরও উদ্রেক হলো। মানুষটি যে সত্যি ভদ্রলোক সেটা যেমন মনে হলো, সবই যে বুঝতে পেরেছেন সেটা বুঝতেও বিলম্ব হলো না। মামাবাড়িতে সুচরিতার সুখে ছিল না। মামিমা তাকে আর তার মাকে প্রায় একটা বোঝা বলেই মনে করতেন। দোষ দেয়া যায় না। MA পড়তে পড়তে যখন বাবা হঠাৎ মারা গেলেন, সঞ্চয়ের ঘরটি দেখা গেল একেবারেই শূন্য। অবশ্য এত অল্প বয়সে যে মারা যাবেন সে কথা নিশ্চয়ই তিনি ভাবেননি। ভালো বাড়িতে থেকে ভালো খেয়ে একটিমাত্র সন্তান সুচরিতাকে ভালোভাবে মানুষ করতেই তার সমস্ত আয় ব্যয় হয়ে যেত। সুতরাং ভাড়া বাড়ি ছাড়তে হলো, মামার কাছে এসেই উঠতে হলো। MA পরীক্ষার দেরি ছিল না। পরীক্ষা দিয়েই চাকরির ধান্দায় ঘুরতে লাগলো। বিটিটাও পাশ করে ফেলল। মাস্টারির কাজে ওটা কার্যকরী হবে। আর সেই সময়ই জয়ন্তর সঙ্গে দেখা হয়ে গেল। জয়ন্ত তার স্কুলের বন্ধুর দাদা। বাবা যখন চুঁচুড়ায় পোস্টেড ছিলেন সেই তখনকার জয়ন্ত। তখন জয়ন্ত 18-19 বছর বয়সের ছেলে। ভীষণ লাগতো তার পিছনে। দেখা হলো প্রায় 15 বছর পরে। কিন্তু কি আশ্চর্য, দুজনে দুজনকে তৎক্ষণাৎ চিনে ফেলল। চলতে চলতে দুজনেই থেমে গেল। আরে, সুচরিতা না? ওমা জয়ন্তদা, কি আশ্চর্য! সূত্রপাতটাই
তারপর কি থেকে যে কি হলো, 2-4 দিন দেখাশোনা হতে হতে কখন যেন সব অন্যরকম হয়ে গেল। সেই গোলমালটাই চলছিল 28 থেকে 34 বছর পর্যন্ত। চুঁচুড়ায় জয়ন্তরা বেশ ধনী পরিবার, 5 জন নিয়ে যৌথ সংসার। তিলের ব্যবসায় লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখে গেছেন পূর্বপুরুষেরা। বর্তমান পুরুষেরা সেই ব্যবসায় কম ইন্ধন যোগাচ্ছেন না। ছিটকে গেছে জয়ন্ত। সে ব্যবসায় না ঢুকে বিএ পাশ করে চাকরিতে ঢুকেছে। সুচরিতার চাইতে বছর 4 বড়। যখন নতুন করে দেখা হয়েছিল তখন অবশ্য কারো বয়সই এতটা ভারী হয়ে যায়নি। হয়েছে এই 5-6 বছরের কালপ্রবাহে। জয়ন্ত প্রেমে পড়লে কি হবে? বাড়ির আর 5 জন তো পড়েনি। তারা সবাই এক বাক্যে নারাজ। তাঁদের কুলীন ব্রাহ্মণ পরিবার। ছেলে চাইলেই কি একটা কায়স্থ, তাঁদের ভাষায় শূদ্র, মেয়ের সঙ্গে বিয়ে দেয়া যায়? খোকা যে কী দেখে মজল সে কথাও তারা আবিষ্কার করতে পারে না। ওই তো মামাবাড়িতে পাত্তা না পাওয়া একটা মেয়ে, পুরুষের মতো চাকরি খোঁজে খাদ্যাভাবে, তার উপর দেখতেই বা কি, বাগডাসার মতো একহারা লম্বা চেহারা, পড়াশোনা করতে করতে সারা অঙ্গে পুরুষালী ভাব, রং ময়লা, মুখ চোখেরই বা কি ছিরি। এর সঙ্গে তারা দেবেন ছেলের বিয়ে? প্রশ্নই ওঠে না। তারপরও যদি জয়ন্ত কথা না শোনে তাহলে মা আত্মহত্যা করবেন বলে ভয় দেখিয়েছেন এবং কুলে কালি দেয়া ছেলেকে বাপ তৎক্ষণাৎ ত্যায্যপুত্র করবেন সেটাও জানিয়ে দিয়েছেন। 5-6 বছর ধরে এই টানাপোড়েন চলছে। জয়ন্ত তাকে ছাড়েও না, বিয়েও করে না। পরিবারটি যে একান্তই অন্ধকারে আচ্ছন্ন সেটা তাদের মতামত শুনেই বোঝা যায়। সেই পরিবারে জন্মে জয়ন্ত কিছুটা অগ্রসর হলেও পরিবার ত্যাগ করে, বৈভব ত্যাগ করে বিবাহ করবে এমন সৎসাহস তার হয়নি। সুচরিতা বাড়িতে তিষ্ঠতে পারছিল না। মামা মামির কটূক্তি সহ্য করা বাস্তবিকই অত্যন্ত কঠিন বোধ হচ্ছিল। তার উপরে মা একদিন বললেন, লেখাপড়া শিখেছিস, একটা স্কুলে কাজ করছিস, বাড়িতে অবাধ স্বাধীনতায় মানুষ হয়েছিস, তোর কি একটা আত্মসম্মান বলেও কিছু নেই স্বভাবে? তুই কি বুঝতে পারছিস না জয়ন্তের এমন সাহসী নেই বাড়ির অমতে কিছু করে? আমি বলছি ও এভাবে থাকতে থাকতে ঠিক একদিন পরিবারের পছন্দ মতো একটা বিয়ে করে বসবে, হয়তো বা করেও ফেলেছে। এ কথাটা যে সুচরিতার মনেও উঁকি মারেনি তা নয়, এবং আজকাল যে মাঝে মাঝেই ডুব মারে সেটাও বেশ লক্ষণীয়। কিন্তু প্রেম অন্ধ। তার জীবনে যে জয়ন্ত থাকবে না এ কথা সে কোনো মতেই মেনে নিতে পারে না। একটা জেদও কাজ করে, মাঝে মাঝে অবসাদও আসে, বিরক্তও লাগে। এমনকি জয়ন্তর এই মানসিক দুর্বলতাও তাকে যথেষ্ট পীড়িত করে। কোনো কোনো দিন বেশ তর্কাতর্কি রাগারাগিও হয়, নিজেকে অপমানিত লাগে। তবু যে কেন নিজেকে ছাড়িয়ে আনতে পারে না কে জানে। তারই মধ্যে হঠাৎ কার সুবাদে কেমন করে যে এই ভদ্রলোকের সঙ্গে তার সম্বন্ধ হলো, সেটা একটা বিধাতার বিধান ছাড়া আর কিছু না। এই নিয়ে বাড়িতে কম হুলস্থুল হয়নি। প্রকৃতপক্ষে জয়ন্ত করতে করতে সুচরিতা যে প্রায় মধ্যবয়সী হয়ে যাচ্ছে সে বিষয়ে সুচরিতার নিজের মনেও কোনো সন্দেহ নেই। শোনা গেল বিকাশেন্দু নামের পাত্রটি বহুকাল কেনেডা প্রবাসী ছিলেন। বছর 3 আগে যখন তার পিতার অসুখ করল তখন চলে আসেন। মাস 2 ভুগে পিতা স্বর্গত হলে বৌদি আর যেতে দেননি। ভদ্রলোক অল্প বয়সেই মাতৃহীন। 10 বছরের বড় দাদাকে তাদের বাবা একটু অল্প বয়সেই বিবাহ দেন। স্ত্রীলোকহীন বাড়িতে তারা 3টি পুরুষ বড়ই বিড়ম্বিত বোধ করছিলেন। বউটি এসেই ভেঙে যাওয়া সংসারটা আবার একটি নতুন সংসারে পরিণত করলেন। বিকাশেন্দু বৌদির কাছে তার নিজের ভাইয়ের মতোই অত্যধিক আদরে আবদারে পিতামাতার বিচ্ছেদ বেদনার দুঃসহ কষ্টও ভুলে গেল। শ্বশুর নিজের কন্যা স্নেহেই তাকে গ্রহণ করলেন, কিন্তু সেই স্নেহ ভোগ করা বেশি দিন কপালে ঘটল না। মারা গেলেন তিনি। প্রকৃতপক্ষে বৌদিটি অসামান্য ভালো মেয়ে। বিয়ে পড়তে পড়তে বিয়ে হয়, কিন্তু পড়া বন্ধ হয় না। পড়া শেষ হলে একটা স্কুল মাস্টারিও জুটে যায়। একটি মাত্র মেয়ে, বিয়ে হয়ে গেছে,
বিকাশেন্দুকে আর তিনি বিদেশে যেতে না দিয়ে যা দিলেন তার নাম বিবাহ। বৌদি সুচরিতাকে কোথাও কোনো বিয়েবাড়িতেই বোধহয় দেখেছিলেন। এমন ভালো লাগলো, কি সুন্দর ছিপছিপে চেহারা, কি সুন্দর মসৃণ পাতলা চামড়া ঢাকা মুখের মিষ্টত্ব। প্রকৃতপক্ষে সারা দেহেই এমন লাবণ্য সচরাচর দেখা যায় না। খোঁজ করে জানলেন তাঁরই এক সম্পর্কিত পিসিমার ভাগ্নির ভাগ্নি। আরও ভালো যে মেয়েটি বয়স্ক, তার নিজের দেওরটিও তো আর খোকা নেই। ঠিক বয়সের মেয়ে পাওয়াও তো দায়, বিধাতার নির্বন্ধ। বৌদির ব্যাকুল অনুরোধে বিকাশেন্দুরও মনে হলো করেই ফেলি একটা বিয়ে। বেশ একটা বন্ধু পাওয়া যাবে, বাড়ি ফিরে দেখা যাবে সেই বন্ধু কেমন উৎসুক হয়ে তার জন্য অপেক্ষা করছে। বৌদির চিঠিতে মেয়েটি বিষয়ে সব জেনে রাজি হয়ে গেলেন। এদিকে সুচরিতাও জয়ন্তর অপেক্ষায় ক্লান্ত হয়ে বাড়ির গঞ্জনা শুনে মায়ের অসম্মান দেখে বলে দিলেন, ঠিক আছে, যা ইচ্ছে করো তোমরা। তারপর থেকে যে কি মন খারাপ কাকে বলবে। বিয়ে হয়ে ভালো ভদ্রলোকটির জন্যও মন খারাপ হলো। অকারণে একে যে সে কষ্ট দিচ্ছে সেটাও ভালো লাগছে না। বিকাশেন্দু, যাকে এ বাড়িতে বিকাশ বলে ডাকে, এ বাড়ির যিনি বৌদি তিনি, যিনি দাদা আর দাদা বৌদির একমাত্র মেয়ে মধুশ্রী, প্রত্যেকেই এত ভালো, এত বন্ধুতা সম্পন্ন এবং সর্ববিষয়েই এত আধুনিক যে এমন সুন্দর একটা পরিবারে নিজেকে প্রায় বেমানান বলেই মনে হয়। এদিকে পাছে দাদা বৌদির মনে কষ্ট হয়, সেজন্য রাত্রিবেলার নিঃশব্দ বিকাশেন্দু দিনের বেলায় অন্য রকম ব্যবহার করে। হাসি ঠাট্টা ইয়ার্কি তো করেই, তার উপরে সুচরিতার সঙ্গে এমন ব্যবহার করে যে কার সাধ্য বোঝে রাত্রিবেলা দরজা বন্ধ করে একা হলে এরা দুজন এক স্টেশনে অপেক্ষারত দুটি যাত্রী মাত্র। প্রতিদিন সেই একই ব্যবস্থা। রাত্রি হলে পৃথক শয্যা, সকাল হলে খাট দুটি জুড়ে পরিচ্ছন্ন যুগল শয্যা। এরকম করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেল, বিকাশেন্দুর চলে যাবার দিন এসে গেল বোঝাই গেল না। সেদিন বিকাশেন্দুর রাত্রিবেলা শোবার খাটটা আলাদা করতে করতে বলল, আপনার কি খুব ঘুম পেয়েছে? সুচরিতা বলল, না। আমি দু একটা কথা বলতে চাই। বলুন। যথাস্থানে খাট এনে বসে বলল, আমি আমার দাদা বৌদিকে বলবো এই মুহূর্তে আপনাকে নিয়ে যাবার আমার অসুবিধে আছে। শুনছেন? শুনেছি। মানে আমি আপনাকে সর্ববিষয়ে স্বাধীন করে দিয়ে যেতে চাই। কিভাবে? কিভাবে সেটা একটু চিন্তা করারই বিষয়। আমি আমার দাদা বৌদিকে কষ্ট দিতে দ্বিধা করছি বলেই উপায়টা ঠিক গুছিয়ে আনতে পারছি না। আমি অনেক দিন বিদেশে ছিলাম, জানেন বোধহয়। জানি। আমি ফিরে যাব সেখানে। অধ্যাপনা করতাম, ছাত্ররা আমাকে ভালোবাসত। ফিরে গেলে মনে হয় চাকরি পেতে আমার অসুবিধা হবে না। তারপর যদি বলেন একটা মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থা করতে পারি। ধক করে উঠল সুচরিতার বুকটা। জবাব দিল না। বিকাশেন্দু বলল, এটুকু অন্তত বোঝা যাচ্ছে আপনার উপর আপনার বাড়ির লোকেরা নেহাতি জুলুম করে আমার সঙ্গে আপনার বিয়ে দিয়েছেন। সুচরিতার ঢোক গিলে বলল, অনুমানটা অসত্য নয়, তবে অর্ধসত্য। অর্ধসত্য মানে? মানে আমি অমত করিনি। কেন করেননি? কেন করিনি এ কথার জবাব দেওয়া একটু কঠিন। দুজনে দুই খাটে মুখোমুখি বসে আছে, আলো জ্বলছে ঘরে। চোখে চোখে তাকালো সুচরিতা। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল এতদিন সে শুধু একটা প্রতিশোধ স্পৃহা, আত্মসম্মানের দায় আর একটা মৃত অভ্যাসের পিছনেই ছুটেছে। সেই অভ্যাসের নাম জয়ন্ত হলেও মানুষ জয়ন্তর কোনো অস্তিত্ব ছিল না। ছিল কতগুলো তিক্ততার স্তূপ। তা নইলে চোখে চোখে তাকানো মাত্র
এরকম একটা বৈদ্যুতিক শিহরণ তাকে অবশ করে দিল কেন? আরও আছে, যে মুহূর্ত থেকে সে অনুভব করল এই মানুষ এমন মানুষ নয় যে তাকে চায় না, সে তার বিবাহিত স্ত্রী হলেও কোনো অধিকারের দাবি আরোপ করতে, সেই থেকেই একটা সান্নিধ্যের আকাঙ্ক্ষা প্রতি রাত্রি তার ঘুমকে ব্যাহত করছে, আশায় আশায় বিনিদ্র রেখেছে। দিনের বেলা দাদা বৌদিকে দেখিয়ে দেখিয়ে অনেক রসিকতা করে, কিন্তু একা ঘরে রাত্রির নির্জনতায় মানুষটা একেবারে নিঃশব্দ। জবাব না পেয়ে বিকাশেন্দু বলল, তাহলে শুয়ে পড়া যাক, কি বলেন? সুচরিতা বলল, আপনার যাবার টিকিট হয়ে গেছে? বিকাশেন্দু হেসে বলল, কবে? এসেই তো প্রথমে টিকিটের কাজটি সাঙ্গ করে তবে বাড়ির দিকে রওনা দিয়েছি। টিকিট পাওয়া যা হাঙ্গামা। কটা টিকিট কেটেছিলেন? কেন, দুটো? বলেই লজ্জিত হয়ে বলল, আমি তো ঠিক এরকম ভেবে আসিনি। আমি খুব দুঃখিত। না না, দুঃখের কি আছে? আমি সারাক্ষণ আমার কাজের মধ্যে ডুবে থাকি, ওই জন্যেই বিয়ে ব্যাপারটা নিয়ে আমি মাথা ঘামাবার সময় পাইনি। বৌদির বায়না তো আজ থেকে নয়, এবার ভাবলাম মন্দ কি, করেই ফেলি না কেন। শুয়ে পড়ল বিকাশেন্দু। টুক করে বেড সুইচটা নিভিয়ে অন্ধকার করে দিল ঘরটা। পরের দিন সকালে চায়ের টেবিলে বসে বলল, বৌদি, সুচরিতা এখনো আমার সঙ্গে যাচ্ছে না। বৌদি বললেন, সে কি, বিয়ে করে ও একা একা থাকবে নাকি গিয়ে? বিকাশেন্দু চেয়ার ঠেলে উঠে পড়ল। টিকিটটা ফেরত দিয়ে আসি, টাকাটা রিফান্ড পাব। অনেক যন্ত্রপাতি কিনতে হবে, কাল সারাদিন তো সময়ই পাব না। বৌদি সুচরিতার দিকে তাকিয়ে বললেন, কি হলো, কাল বুঝি একটা মান অভিমানীর পালা গেছে? সুচরিতা একটু হাসল, জবাব দিল না। তারপরে দিনটা যে তার কিভাবে কাটল সে কথা শুধু সেই জানে। আবার সেই অন্ধকার রাত্রির একা ঘর, দুই খাটে দুজন যাত্রী নিঝুম, দুজনের কারো চোখে ঘুম নেই। বিকাশেন্দুর অদ্ভুত একটা কষ্ট হচ্ছে বুকের মধ্যে। সবচেয়ে আশ্চর্য সেটা সুচরিতার জন্য। সে স্পষ্ট বুঝেছে মেয়েটি তাকে ভালো না বাসলেও সে তাকে কে জানে কেমন করে ভালোবেসে ফেলেছে। একটি মৃদুস্বর কানে ভেসে এলো, ঘুমিয়ে পড়েছেন? বিকাশেন্দু বলল, না। টিকিটটা কি ফেরত দিয়ে দিয়েছেন? উপায় কি? আমি কি কখনো বলেছি যে যাব না? সব কথাই কি মানুষ মুখে বলে? তবে কি করে বলে? ব্যবহারে। কি ব্যবহার আমি করেছি যা থেকে আপনি? ওসব থাক এখন, আমি খুব ক্লান্ত। বলতে গেলে আর মাত্রই কয়েক ঘন্টা আছি এখানে। অনেক নাটক তো হলো, দয়া করে এই সময়টুকু সহ্য করুন। তাই বা কেন সহ্য করব? সহ্য আমি অনেক করেছি, আর পারবো না। তাহলে কি আমি দরজা খুলে বাইরে চলে যাব? সেটাই বা আমি হতে দেব কেন? তাহলে আমাকে কি করতে বলেন? যা স্বাভাবিক। আপনার কাছে যেটা স্বাভাবিক সেটা আমার পক্ষে যে শুধু অস্বাভাবিক তাই নয়, অত্যন্ত গ্লানিকর। নিজের স্ত্রীর উপর কি কারো এতটুকু জোর নেই? জোর করে কি কিছু পাওয়া যায়? আমি কারোকে খাট আলাদা করতে বলিনি। অস্ফুটে হাসল বিকাশ। খাট আপনার মায়ের দেয়া, তার মেয়ে রোজ মেঝেতে ঘুমোবেন আর আমি তার অধিকৃত খাটে শুয়ে আরাম করব, তা কখনো হয়? তাহলে এই বিবাহটা আপনি স্বীকার করছেন না? বিবাহের কি অর্থ যদি না তার মধ্যে কোনো... যাকে, ওসব কথা বলে আর লাভ নেই। ভাগ্য নামক একটা পদার্থকে মেনে নিতেই হয়। তা তো বটেই, না হলে আমার ভাগ্যে আর আপনি আসবেন কেন? তবেই বুঝুন, যে আসবার সে কিন্তু এলো না। সত্যি আমি দুঃখিত। সত্যি আমি ভাগ্যবতী। তাই নাকি? সুচরিতা নিজের খাট ছেড়ে
বিকাশেন্দুর খাটের পাশে দাঁড়ালো। আমি যার স্ত্রী তিনি নিশ্চয়ই হতভাগ্য, সে কথা আমি অস্বীকার করছি না, কিন্তু আমার যিনি স্বামী তাকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি, সব অপমান মুছে গেছে জীবন থেকে। মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ল সুচরিতা। আমাকে ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না, আমি কেমন করে বোঝাবো? হঠাৎ কেঁদে ফেলে বুকের কাছে মাথা রেখে বলল, কেন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো? কেন আমাকে প্রতি রাত্রে এরকম যন্ত্রণা দিচ্ছ? কান্নার বেগে সুচরিতার শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগল। কিছুক্ষণ দেখল বিকাশেন্দু, তারপর স্ত্রীকে এই প্রথম স্পর্শ করে বলল, এসো, কাছে এসো, উঠে এসো বিছানায়। হাত ধরে তুলে নিল তাকে, বলল, এবার সত্যি করে বলো তো, কি তুমি চাও? তোমাকে, তোমাকে, শুধু তোমাকে। কান্নার ঢেউ তখনও তাকে ভাসিয়ে রেখেছে দুই চোখের জলে। বিকাশেন্দু তাকে পাশে নিয়ে শুয়ে বলল, সত্যি? সুচরিতা বিকাশেন্দুকে দু হাতে জড়িয়ে ধরে বলল, এর চেয়ে বড় সত্য আমার জীবনে কিছু নেই, আর কিছু ছিলও না। এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প শেষ অঙ্ক। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।